মুম্বাইয়ের সবচেয়ে দামি এলাকায় অবস্থিত সেই বিলাসবহুল পেন্টহাউসটি আজ সোনালি আলো আর মূল্যবান ফুলে জগমগ করছিল। অনন্যা কাঁচের বড় জানালার পাশে দাঁড়িয়ে শহরের ঝলমলে রাত দেখছিল। তার মুখে এক অদ্ভুত আনন্দ আর গভীর উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট ফুটে উঠছিল। কাল তার বিয়ে রোহান সেনহানিয়ার সাথে হতে চলেছিল, যে ভারতের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী পরিবারগুলোর অন্যতম একমাত্র উত্তরাধিকারী ছিল। এটি সেই দিন ছিল যার জন্য সে তার পুরো জীবনে কঠোর পরিশ্রম করেছিল। এক সাধারণ পটভূমি থেকে বেরিয়ে নিজের কোম্পানির সিইও হওয়া পর্যন্ত সফর তা সহজ ছিল না। কিন্তু এই চাকচিক্যের পেছনে একটা খুব গভীর আর তেতো সত্য লুকিয়েছিল, যাকে অনন্যা দুনিয়ার থেকে সব সময় লুকিয়ে রাখতে চাইত। পেন্টহাউসের সবচেয়ে ছোট আর অন্ধকার ঘরে তার বৃদ্ধা এবং অন্ধ মা দেবকী চুপচাপ বসে থাকত। দেবকী তার পুরো জীবন অনন্যাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য বলিদান করে দিয়েছিল। নিজের চোখের জ্যোতি হারানোর সত্ত্বেও সেই মা কখনো তার মেয়ের কোনো অভাব হতে দেয়নি। কিন্তু আজ সেই বৃদ্ধা মা নিজের মেয়ের এই বিশাল প্রাসাদে এক অবাঞ্ছিত কয়েদি হয়ে গিয়েছিল, যাকে কারোর সাথে দেখা করার অনুমতি ছিল না। তখনই দরজায় এক ভারী আওয়াজ হলো এবং রোহান সিংহানিয়া তার দামি স্যুট আর রাজকীয় মেজাজের সাথে ঘরে প্রবেশ করল। তার চোখে এক অহংকারী চমক ছিল, যা কোনো গরিব বা সাধারণ মানুষকে পলক ফেলার আগেই ছাই করে দিতে পারত। সে নিজের পরিবারের ক্ষমতা আর অর্থের নেশায় এতটাই অন্ধ ছিল যে তার কাছে মানবিক অনুভূতির কোনো মূল্য ছিল না। অনন্যা তৎক্ষণাৎ ঘুরে তার সবচেয়ে সুন্দর হাসির সাথে তাকে স্বাগত জানালো। রোহান তাকে তার দু হাতে জড়িয়ে ধরল, কিন্তু তার নজর বাড়ির চমৎকার সাজসজ্জা পরখ করতেই বেশি ব্যস্ত ছিল। ঠিক সেই সময়ে নিয়তি তার এক নিষ্ঠুর খেলা খেলল। তৃষ্ণায় কাতর হয়ে আর পথ হারিয়ে বৃদ্ধা দেবকী তার লাঠির সাহায্যে ধীরে ধীরে সেই রাজকীয় হলে এসে পৌঁছল। তার একেবারেই ধারণা ছিল না যে সেখানে কে উপস্থিত আছে। তার কাঁপতে থাকা হাতগুলো কোনো সাহারার খোঁজে এগিয়ে গেল এবং ভুল করে একটা খুব দামি আর প্রাচীন ফুলদানিতে ধাক্কা লেগে গেল। এক জোরদার আওয়াজের সাথে সেই মহামূল্যবান ইতালিয়ান ফুলদানি মেঝেতে পড়ে হাজার টুকরো হয়ে চুরমার হয়ে গেল। পুরো ঘরে হঠাৎ এক ভয়ানক আর দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে এলো, যাকে কেবল দেবকীর ঘাবড়ে যাওয়া নিঃশ্বাসই ভাঙছিল। রোহানের নজর সেই ভাঙা ফুলদানি থেকে উঠে সেই জীর্ণ আর কাঁপতে থাকা অন্ধ মহিলার ওপর গিয়ে টিকল। তার মুখ রাগে আর ঘৃণায় পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। সে অনন্যার দিকে ঘুরে এক অত্যন্ত তীক্ষ্ণ আর বিদ্ধে থাকা গলায় জিজ্ঞেস করল যে এই ভিখারিনীর মতো দেখতে মহিলা এই রাজকীয় বাড়িতে কি করছে। অনন্যার বুক জোরে ধকধক করতে লাগল এবং তার মুখের রং পুরোপুরি উড়ে গেল। সে জানত যে রোহান উচ্চবিত্ত ছাড়া অন্য কাউকে নিজের আশেপাশেও বরদাস্ত করতে পারত না, এবং এই সত্যিটা তার সব স্বপ্নকে ভেঙে দিতে পারত। অনন্যা কাঁপতে থাকা ঠোঁটে মিথ্যে বলল যে এই মহিলা তাদের বাড়ির এক খুব পুরনো আর দূরের আত্মীয়, যে কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছে। কিন্তু রোহানি মিথ্যে গল্পে একটুও সন্তুষ্ট হল না। সে দীপকির কাছে গিয়ে তাকে অত্যন্ত অপমানজনক ভাষায় গালিগালাজ করতে শুরু করে দিল। সে বলল যে এরকম নোংরা আর অন্ধ মহিলাদের জায়গা রাস্তায় ভিক্ষা করার হয়, সিংহানিয়া পরিবারের হবু বউয়ের বিলাসবহুল বাড়িতে নয়। দেবকী নিজের অন্ধ চোখ দিয়ে চোখের জল ফেলতে ফেলতে শুধু চুপচাপ হাত জোর করে দাঁড়িয়ে রইল। রোহানের রাগ এতেই শান্ত হল না। সে অনন্যাকে এক কঠোর আর নিষ্ঠুর আল্টিমেটাম দিয়ে দিল। সে পরিষ্কার ভাষায় সতর্ক করে দিল যে যদি কাল সকাল হওয়ার আগে এই মহিলা এই বাড়ি থেকে বেরিয়ে না যায়, তবে এই বিয়ে কখনোই হবে না। সে নিজের রাজকীয় বিবাহ অনুষ্ঠানে এই ধরনের দারিদ্র্যের ছাড়াও পড়তে দিতে পারত না। এই বলে রোহান সেখান থেকে রাগে পা ঠুকতে ঠুকতে চলে গেল। পেছনে ফেলে গেল এমন এক ঝড় যা অনন্যার মন আর মাথাকে পুরোপুরি নাড়িয়ে দিচ্ছিল। তাকে এখন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হতো। রোহান চলে যাওয়ার পর হলে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, যেখানে কেবল দেবকীর কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। অনন্যার মনে এক ভয়ানক যুদ্ধ চলছিল। একদিকে সেই মা ছিল যে তাকে জন্ম দিয়েছে আর পালন করেছে, আর অন্যদিকে সেই অগাধ ধনসম্পদ আর খ্যাতি ছিল যা সে সবসময় স্বপ্ন দেখেছিল। কিন্তু টাকা আর প্রতিপত্তির লোভ তার হৃদয়ের সব মমতার মনুষ্যত্বকে গিলে ফেলল। সে নিজের কাঁদতে থাকা মাকে সাহারা দেওয়ার বদলে নিজের জন্য এক খুব ভয়ানক আর অমানবিক পথ বেছে নিল, যা তার আত্মাকে সারা জীবনের জন্য কলঙ্কিত করে দিল। রাতের অন্ধকার গভীর হয়েছিল
এবং বাইরে হঠাৎ করে তেজ বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছিল। অনন্যা তার মায়ের কাঁধে হাত রাখল এবং অত্যন্ত ঠান্ডা আর ভাবলে ক্ষীণ গলায় বলল যে সে তাকে এক নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। দেবকী নিজের মেয়ের সংকল্পে কোনো সন্দেহ হল না। সে পুরোপুরি নিজের মেয়ের ওপর বিশ্বাস করল এবং তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। অনন্যা তার লাক্সারি গাড়ি বের করল এবং নিজের অন্ধ মাকে পেছনের সিটে বসিয়ে মুম্বাইয়ের শুনশান আর ভেজা রাস্তার দিকে গাড়ি ছুটিয়ে দিল। গাড়ির ভেতরের পরিবেশ খুব দমবন্ধ করা ছিল, যেখানে কেউ কারো সাথে কিছু বলছিল না। বাইরে বৃষ্টির ফোঁটা গাড়ির কাঁচে খুব জোরে আঘাত করছিল, যেন আকাশও এই নিষ্ঠুর কাজে নিজের চোখের জল ফেলছিল। দেবকী বেশ কয়েকবার নিজের মেয়েকে জিজ্ঞাসা করার চেষ্টা করল যে তারা এই ভয়ানক আবহাওয়ায় এত রাতে কোথায় যাচ্ছে, কিন্তু অনন্যা প্রতিবারই একটা রুক্ষ জবাব দিয়ে তাকে চুপ করিয়ে দিল। শহরের ঝলমলে ইমারতগুলো পেছনে ফেলে আসছিল আর অন্ধকার শুনশান বাইরের রাস্তাগুলো তাদের কাছে আসছিল। শহরের সীমানা থেকে অনেক দূরে এক শুনশান আর ভাঙাচোরা রাস্তার কিনারে অনন্যা হঠাৎ নিজের গাড়ি থামিয়ে দিল। সে কোনো আবেগ না দেখিয়ে গাড়ির দরজা খুলল এবং নিজের বৃদ্ধ, অন্ধ আর অসহায় মাকে বাইরের দিকে টেনে বের করে দিল। বাইরে কড়া ঠান্ডা ছিল এবং মুষলধারে বৃষ্টি দেবকীর সাধারণ পোশাকগুলোকে পলক ফেলার আগেই পুরোপুরি ভিজিয়ে দিল। দেবকী থাবড়ে গেল এবং সে ভয়ের চোটে নিজের মেয়ের হাত শক্ত করে ধরার চেষ্টা করল। সে বুঝতে পারছিল না যে এই ভয়ানক রাতে তাকে এই অজানা জায়গায় কেন নামিয়ে দেওয়া হচ্ছে। অনন্যা খুব নির্মমভাবে আর এক ঝটকায় নিজের হাত তার মায়ের ধরা থেকে ছাড়িয়ে নিল। সে অত্যন্ত কঠোর আর বরফ শীতল গলায় বলল যে এখন থেকে তার আর দেবকীর কোনো সম্পর্ক রইল না এবং সে এখান থেকে চিরকালের জন্য চলে যাচ্ছে। দেবকীর মনে হলো যেন কেউ তার হৃদয়ে কোনো খুব তেজ আর গরম খঞ্জর গেঁথে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে আর কাকুতি মিনতি করতে করতে নিজের মেয়ের কাছে এমনটা না করার ভিক্ষা চাইল। কিন্তু টাকা আর ক্ষমতার অন্ধ লোভে অনন্যা পুরোপুরি বধির আর পাষাণ হৃদয় হয়ে গিয়েছিল। একবারও পেছনে ফিরে না তাকিয়ে অনন্যা দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসল এবং ইঞ্জিন স্টার্ট করে দিল। গাড়ির টায়ার কাদা ছিটালো এবং সে তেজ গতিতে সেই শুনশান রাস্তায় এগিয়ে গেল। পেছনে ফেলে গেল এক কাঁদতে থাকা এবং পুরোপুরি ভেঙে যাওয়া অন্ধ মাকে। দেবকী রাস্তার ধারে কাদায় হাঁটু গেড়ে পড়ে গেল এবং সে নিজের শূন্য আর অন্ধ চোখ দিয়ে আকাশের দিকে মুখ করে এক যন্ত্রণাদায়ক চিৎকার দিল। সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। কেবল গর্জন করতে থাকা মেঘ আর ঝরতে থাকা বৃষ্টি তার এই গভীর দুঃখের সাক্ষী ছিল। ঠান্ডা হাওয়া দেবকীর শরীরকে ঝাঁঝরা করে দিচ্ছিল, কিন্তু তার মনের ভেতরের যন্ত্রণা এই শারীরিক কষ্টের থেকে অনেক বেশি বড় আর অসহ্য ছিল। তার মনে পড়ছিল যে কিভাবে সে নিজের রক্ত জল করে নিজের এই একমাত্র মেয়েকে বড় করেছিল। আজ সেই মেয়েই টাকার নেশায় নিজের জন্ম দেওয়া মাকে এক ডাস্টবিনের মতো রাস্তায় ফেলে দিল। দেবকীর চোখের জল বৃষ্টির জলের সাথে মিশে বইছিল। সে এখন বুঝতে পেরেছিল যে এই দুনিয়ায় টাকার থেকে বড় কোনো ভগবান নেই। রাত আরও গভীর আর ভয়ানক হয়ে উঠছিল, কিন্তু দেবকী এখন কান্না বন্ধ করে দিয়েছিল। তার ভেতরের মমতা এখন পুরোপুরি মরে গিয়েছিল এবং তার জায়গায় এক অদ্ভুত শূন্যতা আর শান্তি দখল করে নিয়েছিল। সে ওভাবেই কাঁদায় বসে রইল, এটা জেনে যে কর্মের চাকা খুব ধীর গতিতে কিন্তু খুব নিশ্চিতভাবে ঘোরে। আজ অনন্যা নিজের মাকে নয়, বরং নিজেরই ভাগ্য আর নিজের নিরাপদ ভবিষ্যৎকে এই অন্ধকার রাতে চিরকালের জন্য কবর দিয়ে দিয়েছে, যার ফল তাকে একদিন নিশ্চয়ই ভোগ করতে হবে। অন্যদিকে অনন্যা নিজের লাক্সারি গাড়িকে খুব তেজ গতিতে মুম্বাইয়ের দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল। তার মনে অপরাধবোধের একটা ছোট রেখাও ছিল না, বরং সে এক খুব বড় স্বস্তি অনুভব করছিল। সে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে সে যা কিছু করেছে তা নিজের সোনালী ভবিষ্যৎ আর সিংহানিয়া পরিবারের বউ হওয়ার জন্য খুব দরকারি ছিল। সে শীঘ্রই নিজের সেই বিলাসবহুল আর চমৎকার পেন্ট হাউসে পৌঁছে গেল, যেখানে কালকের রাজকীয় বিয়ের প্রস্তুতি এখনও পুরোপুরি জাঁকজমক আর ধুমধাম করে চলছিল। পেন্ট হাউসের ভেতরের দুনিয়া একদম আলাদা ছিল, যেখানে সব দিকে আনন্দ, সঙ্গীত আর অগাধ ধনসম্পদের নগ্ন প্রদর্শন হচ্ছিল। অনন্যা আয়নায় নিজেকে দেখল। তার মুখটা একটু ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে জয়ের এক খুব ভয়ানক চমক ছিল।
সে তার দামি ডিজাইনার পোশাক খুলল এবং এক গরম জলের স্নান নিল, এটা ভেবে যে সে তার অতীতের শেষ কালো দাগটাকে চিরকালের জন্য মুছে দিয়েছে। তার এই ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না যে সে কোন ভয়ানক আগুনকে নিজের হাতেই জন্ম দিয়ে দিয়েছে। বাইরে বৃষ্টি এখনও একইভাবে উগ্রভাবে ঝরছিল, যেন প্রকৃতি নিজে এই অন্যায় আর অত্যাচারের ওপর নিজের ভয়ানক রাগ প্রকাশ করছে। কালকের সূর্য অনন্যার জন্য এক নতুন উজ্জ্বল আর খুব বিলাসবহুল জীবন নিয়ে আসতে চলেছিল। অন্যদিকে দেবকীর জন্য সেই সূর্য কেবল সংঘর্ষ আর অন্ধকারের এক নতুন অধ্যায় হবে। কিন্তু কর্মের হিসেব রাখার সেই অদৃশ্য শক্তি এখন জেগে উঠেছিল এবং সে তার কাজ শুরু করে দিয়েছিল। সময়ের বালি পিছলে যাচ্ছিল এবং ভবিষ্যতে এমন এক ঝড় আসতে চলেছিল যা সব কিছু নষ্ট করে দেবে। ঠান্ডা আর ভয়ানক রাতের অন্ধকারে দেবকী রাস্তার ধারে কাঁদায় লথপথ হয়ে পড়েছিল। লাগাতার হতে থাকা ভারী বৃষ্টি তার শরীরকে পুরোপুরি অবশ করে দিয়েছিল। অন্ধ চোখ আর দুর্বল শরীরের সাথে সে কোনোভাবে ওঠার চেষ্টা করছিল। মুম্বাইয়ের মতো বিশাল শহরে এক অন্ধ আর অসহায় মহিলার জন্য এই রাত কোনো খফনাক স্বপ্নের থেকে কম ছিল না। খিদে আর ঠান্ডার চোটে তার নিঃশ্বাস আটকে আসছিল, কিন্তু তার মনে এখন নিজের স্বার্থপর মেয়ের জন্য কোনো চোখের জল বা অভিযোগ বাকি ছিল না। নিজের লাঠির সাহারায় দেবকী তার কাঁপতে থাকা কদমগুলোকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল। সে জানত না সে কোথায় যাচ্ছে, শুধু সে এই ভয়ানক শুনশান জায়গা থেকে দূরে যেতে চাইছিল। চলতে চলতে সে অজান্তেই মুম্বাইয়ের সবচেয়ে ঘিঞ্জি আর গরিব বস্তি ধারাবীর সরু আর দুর্গন্ধযুক্ত গলিতে পৌঁছে গেল। এখানকার হাওয়ায় স্যাঁতস্যাঁতে ভাব, আবর্জনা আর দারিদ্র্যের গন্ধ মিশেছিল। হঠাৎ তার পা একটা বড় পাথরে ধাক্কা খেল এবং সে এক কাঁধা ভরা গর্তে উপুর হয়ে খুব জোরে পড়ে গেল। এখন তার মধ্যে ওঠার বিন্দুমাত্র শক্তি বাকি ছিল না। ওখানেই পাশে এক টিনের চালের নিচে রাজু নামের একটা ছোট অনাথ ছেলে ঘুমোচ্ছিল। সে সারাদিন রেলওয়ে স্টেশনে লোকের জুতো পলিশ করে নিজের পেট চালাত। বাইরে থেকে আসা কারো পড়ে যাওয়ার ভারী আওয়াজ শুনে সে তৎক্ষণাৎ জেগে গেল। নিজের পুরনো আর ভাঙা ছাতা নিয়ে সে বাইরে বৃষ্টিতে বেরোল। সে দেখল যে এক বৃদ্ধা এবং জীর্ণ জামাকাপড় পরা মহিলা কাদায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এক পলকও দেরি না করে রাজু সেই বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য ছুটে গেল। তার সরলতার মধ্যে এক সত্যিকারের ইনসানিয়াত বা মনুষ্যত্ব লুকিয়েছিল। রাজুর ছোট আর দুর্বল হাতগুলো পুরো শক্তি লাগিয়ে দেবকীকে সেই গভীর কাদা থেকে বাইরে বের করে আনল। বস্তির আরও কিছু গরিব মানুষও এই শব্দ শুনে নিজের ঝোপড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছিল। সেই জীর্ণ আর ক্ষুধার্ত মানুষগুলো মিলে সেই অচেনা বৃদ্ধা মহিলাকে রাজুর ছোট ঝোপড়ির ভেতরে সুরক্ষিতভাবে পৌঁছালো। এক মহিলা দ্রুত নিজের বাড়ি থেকে একটা শুকনো আর ছেঁড়া শাড়ি এনে দেবকীকে পরালো, যাতে তাকে ঠান্ডা থেকে বাঁচানো যায়। এই গরিব মানুষগুলোর কাছে পয়সা ছিল না, কিন্তু তাদের মন খুব বড় আর দয়ালু ছিল। কিছু ঘন্টা পরে যখন দেবকীর হুঁশ এলো, তখন সে নিজের চারদিকে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। রাজু একটা ভাঙা কাপে তাকে একটু গরম চা আর একটা শুকনো রুটি খাওয়ার জন্য দিল। দেবকী যখন নিজের কাঁপতে থাকা হাতে সেই রুটিটা ছুঁল, তখন তার অন্ধ চোখ দিয়ে চোখের জল বেরিয়ে এলো। কাল রাতে যে নিজের মেয়ে তাকে ক্ষুধার্ত তৃষ্ণার্থ অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সেই দুনিয়ায় এক অনাথ বাচ্চা তাকে নিজের আধখানা রুটি দিয়ে এক নতুন জীবন দিল। অন্যদিকে দক্ষিণ মুম্বাইয়ের সেই বিলাসবহুল হোটেলে সকালের চমৎকার কিরণ একদমই এক আলাদা কাহিনী বর্ণনা করছিল। আজ অনন্যা আর রোহানের বহু চর্চিত বিয়ের দিন ছিল। পুরো হোটেল বিদেশি ফুলে, হাজারো আলোয় আর রাজকীয় সাজসজ্জায় কোনো স্বর্গের মতো ঝকমক করছিল। মিডিয়ার ক্যামেরা সব জায়গায় উপস্থিত ছিল এবং দেশের সবচেয়ে ধনী শিল্পপতি, রাজনীতিবিদ আর বিখ্যাত ব্যক্তিত্বরা এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য সেখানে পৌঁছাচ্ছিল। অনন্যা লক্ষ টাকার ডিজাইনার লেহেঙ্গা পরেছিল এবং সে হিরে জহরত দিয়ে পুরোপুরি ঢাকা ছিল। বিয়ের মণ্ডপে বসা অনন্যার মুখে এক খুব অহংকারী হাসি ছিল। তার এই ব্যাপারে বিন্দুমাত্র আফসোস ছিল না যে তার বৃদ্ধা আর অন্ধ মা এই মুহূর্তে কী অবস্থায় থাকবে। তার কাছে দেবকী কেবল একটা বোঝা ছিল, যাকে সে কাল রাতে অন্ধকারে চিরকালের জন্য ছুঁড়ে ফেলেছিল। যখন পণ্ডিত মশাই পবিত্র মন্ত্র পড়ছিলেন, তখন অনন্যা কেবল নিজের সেই বিলাসবহুল ভবিষ্যতের স্বপ্ন দেখছিল,
যেখানে সে সিংহানিয়া সাম্রাজ্যের একমাত্র মালকিন হবে। ক্ষমতা আর টাকার খিদে তার আত্মাকে পুরোপুরি ফাঁপা করে দিয়েছিল। 7 পাক ঘোরার সময় রোহান আর অনন্যা অগ্নিকে সাক্ষী মেনে একে অপরের সাথে থাকার মিথ্যে কসম খেল। এই বিয়ে কোনো ভালোবাসা বা ভরসায় নয়, বরং নিছক লালসা আর ব্যবসায়িক ফায়দার মজবুত ভিত্তিতে টিকেছিল। যেখানে একদিকে এই রাজকীয় বিবাহে লক্ষ লক্ষ টাকা জলের মতো ঢালা হচ্ছিল, সেখানেই অন্যদিকে ধারাবীর সেই নোংরা বস্তিতে দেবকী সেই শুকনো রুটির এক একটা টুকরোকে ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ মেনে খাচ্ছিল। এটি আমিরি আর গরিবীর মধ্যেকার সবচেয়ে নিষ্ঠুর আর ভয়ানক বৈপরীত্য ছিল, যা সময় দেখছিল। ঝুপড়ির ভেতরে রাজু দেবকীকে জিজ্ঞেস করল যে সেই ভয়ানক বৃষ্টিতে একা বাইরে কি করছিল। দেবকী কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা পালন করল এবং তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল যে সে এই দুনিয়ায় একদম একা। সে নিজের মেয়ের নিষ্ঠুরতার রহস্য কারো সামনে খুলল না, কারণ সে জানত যে এটি তার নিজের কর্ম ছিল, যা তাকে একাই ভোগ করতে হতো। দেবকী তার অতীতের তেতো স্মৃতিগুলোকে এক সিন্ধুকে বন্ধ করে দিল এবং এই নতুন জীবনকে নিজের নিয়তি মেনে পুরোপুরিভাবে স্বীকার করে নিল। পরের কিছু সপ্তাহে দেবকীর জীবনধারাভীর সেই সরু আর দুর্গন্ধযুক্ত গলিগুলোর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। রাজু রোজ সকালে স্টেশনে যাওয়ার আগে তার জন্য একটু খাবার আর জল এনে রেখে যেত। বস্তির অন্য মহিলারাও মাঝে মাঝে এসে সেই অন্ধ মহিলার খোঁজ খবর নিয়ে যেত। এই গরিব মানুষগুলোর কাছে ধন সম্পত্তির নামে কিছু ছিল না, কিন্তু তারা দেবকীকে যে সম্মান আর ভালোবাসা দিল, তা অনন্যার কোটি কোটি টাকার প্রাসাদেও কখনো মিলতে পারত না। এই সম্পর্কগুলো মন থেকে পালন করা হতো, পয়সা দিয়ে নয়। দেবকী সারাদিন রাজুর ঝুপড়ির বাইরে একটা ছোট খাটিয়ায় বসে থাকত। তার চোখ হয়তো আলো দেখতে পারত না, কিন্তু তার আত্মার দৃষ্টি খুব প্রখর হয়ে গিয়েছিল। সে বস্তির বাচ্চাদের হাসি, মহিলাদের কথা আর জীবনের সংঘর্ষকে খুব গভীরভাবে অনুভব করত। সে এখন ভগবানের কাছে কোনো অভিযোগ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তার ভেতরের সেই ঝড়, যা সেই ঝোড়ো রাতে উঠেছিল, এখন এক খুব শান্ত আর গভীর নদীতে বদলে গিয়েছিল, যে নিজের সঠিক সময়ের অপেক্ষা করছিল। ওদিকে বিয়ের পর অনন্যার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে সিংহানিয়া বংশের বউ ছিল এবং তার প্রতিটা দিন কোনো রানীর মতো কাটত। বড় বড় পার্টিতে যাওয়া, দামি পোশাক পরা আর চাকরদের ওপর হুকুম চালানো তার দৈনিক রুটিন হয়ে গিয়েছিল। রোহানও শুরুতে তার ওপর অনেক টাকা ঢালত, কারণ অনন্যার কোম্পানি তাদের ব্যবসায়িক নেটওয়ার্কের জন্য খুব লাভজনক প্রমাণিত হচ্ছিল। দুজনেই স্বামী স্ত্রী নিজেদের অহংকার আর লালসার খুব উঁচু আকাশে উড়ছিল, জমির বাস্তবতা থেকে পুরোপুরি অজানা আর বেপরোয়া। ব্যবসায়িক পত্রিকাগুলোর কাভার পেজে অনন্যাকে ভারতের সবচেয়ে সফল আর যুব মহিলা সিইও হিসেবে দেখানো শুরু হয়েছিল। তার সাক্ষাৎকারে সে প্রায়ই নিজের সাফল্যের কৃতিত্ব নিজের কঠোর পরিশ্রম আর চমৎকার ভিশনকে দিত। কোনো সাংবাদিকই এটা জানত না যে এই সাফল্যের ইমারত এক অন্ধ আর অসহায় মায়ের চোখের জল আর তার নির্দয় বলিদানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। অনন্যাকে মনে হতো যে সে নিজের চালাকি দিয়ে ভাগ্যকে হারিয়ে দিয়েছে, কিন্তু সে এটা জানত না যে কর্মের খাতা এখনও বন্ধ হয়নি। এক সন্ধেবেলা কাজ থেকে ফেরার পর রাজু দেবকীর কাছে এসে বসল। সে খুব সরলভাবে জিজ্ঞেস করল যে তার কি কখনো নিজের পরিবার বা পুরনো বাড়ির কথা মনে পড়ে না। দেবকীর মুখে এক ফ্যাকাশে আর যন্ত্রণাদায়ক হাসি ফুটে উঠল। সে তার কাঁপতে থাকা হাত দিয়ে রাজুর মাথাটা ভালোবেসে বুলিয়ে দিল আর বলল যে বাড়ি তোমাকে বের করে দেয় তা বাড়ি হয় না, আর যে মানুষরা তোমাকে ভুলে যায় তারা পরিবার হয় না। সে বলল যে এখন রাজুই তার একমাত্র পরিবার, আর এই ছোট ঝুপড়িটাই তার আসল বাড়ি। যদিও ধারাবীর সেই গরিব মানুষগুলো এটা জানত না যে অন্ধ মহিলাকে তারা এক বেসহারা ভিখারিনী ভাবছে, তার অতীত কতটা শক্তিশালী আর রহস্যময় ছিল। দেবকী সবসময় এত গরিব আর লাচার ছিল না। কয়েক দশক আগে সে ব্যবসায়িক জগতের এমন এক বড় নাম ছিল যার সামনে বড় বড় শিল্পপতিরাও মাথা নত করত, কিন্তু নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে সব কিছু ছেড়ে দিয়েছিল। সেই সত্যি এখনও মুম্বাইয়ের ঝলমলে দুনিয়া থেকে অনেক দূরে এই নোংরা বস্তির গোলকধাঁধায় গভীরভাবে চাপা পড়েছিল। সময় নিজেরই গতিতে এগিয়ে চলছিল। ধারাবীতে দেবকীর জীবন সারল্য, সংঘর্ষ আর সত্যিকারের শান্তিতে ভরা ছিল,
যেখানে অনন্যার জীবন কেবল লোক দেখানো ভাব, উত্তেজনা আর মিথ্যে সম্পর্কের বোঝার নিচে দাবতে শুরু করেছিল। রোহানের আসল রূপ এখন ধীরে ধীরে অনন্যার সামনে আসতে শুরু করেছিল। সে এক খুব নিষ্ঠুর আর লোভী মানুষ ছিল, যাকে কেবল ক্ষমতার সাথে প্রেম ছিল। তাদের সম্পর্কে ভালোবাসার কোনো জায়গা ছিল না, কেবল ব্যবসায়িক চুক্তি ছিল। এটি প্রকৃতির নিয়ম যে ইমারত মিথ্যে আর প্রতারণার ওপর দাঁড়িয়ে থাকে তা একদিন নিশ্চয়ই ধসে যায়। মহাবিশ্বে কর্মের চক্র লাগাতার আর খুব নিঃশব্দে ঘুরছিল। অনন্যাকে মনে হতো যে তার ধন সম্পদ তাকে প্রতিটা পাপ আর প্রতিটা সাজা থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু তার কর্মফল তার দরজায় কড়া নাড়তে শুরু করে দিয়েছিল। ভগবানের ঘরে ন্যায়ের চাকা খুব সূক্ষ্ম এবং নিখুঁতভাবে পেষণ করে। দেবকীর যে চোখের জল সেই ভয়ানক রাতে রাস্তার ধুলোয় পড়েছিল, তা এখন এক খুব বড় এবং বিধ্বংসী ঝড়ের রূপ নিচ্ছিল। সিংহানিয়া পরিবারের সেই বিশাল সাম্রাজ্য, যার উপর রোহান আর অনন্যার এত অহংকার ছিল, তার শিকড় ভেতর ভেতর ফাঁপা আর দুর্বল হতে শুরু করেছিল। বর্ষার মরশুম শেষ হয়ে গিয়েছিল, আর ধারাভিতে ভয়ানক গরম পড়তে শুরু করেছিল। একদিন রাজু খুব তেজ জ্বর নিয়ে ঝুপড়িতে ফেলল। সে অসুস্থতায় খুব বাজেভাবে কাঁপছিল। দেবকী অন্ধ ছিল, কিন্তু সে ছুঁয়ে রাজুর গুরুতর অবস্থা তৎক্ষণাৎ বুঝতে পারল। তার কাছে না ছিল পয়সা আর না কোনো ওষুধ। প্রথমবার এই গরিব বস্তিতে আসার পর দেবকীর নিজের অসহায়তার ওপর খুব তেজ রাগ এলো। সে অনুভব করল যে এই দুনিয়ায় শক্তি আর পয়সা ছাড়া একটা নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচানো কতটা বেশি কঠিন আর অসম্ভব। প্রতিবেশীদের সাহায্যে রাজুকে একটা ছোট সরকারি হাসপাতালে ভর্তি করানো হলো। দেবকী সারা দিন তার বিছানার পাশে বসে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকল। সেদিন নিজের এই ছোট রক্ষককে মৃত্যুর মুখে যেতে দেখে দেবকীর ভেতরে ঘুমিয়ে থাকা সেই পুরনো আর শক্তিশালী নারী আবার জেগে উঠতে শুরু করল। সে মনে মনে এই কঠোর সিদ্ধান্ত নিল যে এখন তাকে কেবল চুপচাপ ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলবে না। তাকে নিজের আর এই নিষ্পাপ বাচ্চার জন্য নিজের সেই হারানো শক্তি আর সেই পুরনো সাম্রাজ্য ফিরে পেতেই হবে। রাজুর অসুস্থতা দেবকীর জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিয়েছিল। যে মা নিজের স্বার্থপর মেয়ের প্রতারণার পর দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ এক অনাথ বাচ্চার নিঃস্বার্থ ভালোবাসা তাকে আবার লড়াই করার এক নতুন উদ্দেশ্য দিয়ে দিল। মুম্বাইয়ের আকাশে কালো মেঘ আবার ঘনিয়ে আসতে শুরু করেছিল, কিন্তু এবার এই ঝড় কোনো অন্ধ মহিলাকে রাস্তায় ফেলে দেওয়ার জন্য নয়, বরং সেই অহংকারী আর নিষ্ঠুর লোকেদের বিশাল প্রাসাদকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য আসছিল। সেই সময় শেয়ার বাজারে হঠাৎ আসা এক ভারী ধস সিংহানিয়া গ্রুপের ভিতকে হালকা নাড়িয়ে দিয়েছিল। রোহান এই ছোট লোকসানকে নিজের অহংকারে পুরোপুরি উপেক্ষা করে গেল। অনন্যাও নিজের নতুন বিউটি লাইন লঞ্চ করতে এতটাই ব্যস্ত ছিল যে সে এই আসতে থাকা ভারী সংকটের কোনো টেরই পেল না। তারা দুজনেই নিজেদের অহংকার আর বিলাসিতার নেশায় এতটাই চুর ছিল যে তাদের বাজারের বাতাসের বদলে যাওয়া মোড় একদমই দেখা যাচ্ছিল না। তাদের পতন এখন খুব কাছে ছিল। হাসপাতালের সেই নোংরা আর দুর্গন্ধযুক্ত ওয়ার্ডে রাজু এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। দেবকী চুপিসারে বস্তির এক পুরনো আর বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে শহরের এক খুব গোপন ফোন নম্বরে যোগাযোগ করল। এটি এমন একটা নম্বর ছিল যা গত ২০ বছর ধরে নীরব হয়ে পড়েছিল। দেবকীর কেবল একটা ফোন কল ব্যবসায়িক জগতের লুকানো দুনিয়ায় এক ভারী তোলপাড় এনে দিল। এক মহাশক্তি যা এত বছর ধরে ঘুমিয়েছিল তা এখন নিজের পুরো ভয়ঙ্কর শক্তির সাথে জেগে উঠতে চলেছিল, আর এর সরাসরি নিশানা ছিল সিংহানিয়া পরিবার। সময়ের চাকা দ্রুত ঘুরল, আর ২ বছরের সময় চোখের পলকে কেটে গেল। এই ২ বছরে মুম্বাইয়ের উঁচু ইমারতগুলোর অহংকার এক নীরব ঝড়ের কবলে চলে এসেছিল। সিংহানিয়া পরিবারের সেই বিশাল সাম্রাজ্য, যার উপর রোহান আর অনন্যার এত অহংকার ছিল, এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে দাঁড়িয়েছিল। তাদের অনেক বড় প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল, আর বিদেশি বিনিয়োগকারীরা নিজেদের সব টাকা হঠাৎ ফেরত নিয়ে নিয়েছিল। বাজারে তাদের সুনাম পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। কেবল সিংহানিয়া গ্রুপই নয়, বরং অনন্যার নিজের কোম্পানিও ভারী ঋণের গভীর পঙ্কে খুব বাজেভাবে ডুবে গিয়েছিল। বিয়ের পর সে নিজের ব্যবসা দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ভুল আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তার মনে হয়েছিল যে সিংহানিয়া নামের ছাপ তাকে প্রতিটা আর্থিক সংকট থেকে সব সময় বাঁচাবে, কিন্তু নিয়তির খেলা একদম আলাদা ছিল। ব্যাংকগুলো তার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল, আর কর্মীদের গত ৩ মাসের বেতন মেলেনি।
অনন্যার সেই সোনালী স্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল। রুহানের অবস্থা কোনো আহত আর পাগল মানুষের মতো হয়ে গিয়েছিল। তার অহংকার এখন ভয়ে বদলে গিয়েছিল। সে দিনরাত মদের নেশায় ডুবে থাকত আর নিজের প্রতিটা ব্যর্থতার পুরো দোষ অনন্যার ওপর চাপাতে শুরু করেছিল। তাদের মধ্যে এখন ভালোবাসা বা সম্মানের কোনো লোক দেখানো ভাবও বাকি ছিল না, কেবল তিক্ততা আর লাগাতার হতে থাকা হিংস্র ঝগড়া ছিল। রোহান অনন্যাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে যদি সে এই বিনাশকারী পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পায়, তবে সে তাকে চিরকালের জন্য নিজের জীবন আর ঘর থেকে বাইরে ফেলে দেবে। অনন্যাকে এখন রোহানের চোখে সেই নিষ্ঠুরতা আর নির্দয়তা দেখা যাচ্ছিল যা সে নিজের বৃদ্ধা আর অন্ধ মায়ের সাথে দেখিয়েছিল। তার বারবার সেই ঝোড়ো রাতের কথা মনে পড়ছিল যখন সে নিজের মাকে মাঝ রাস্তায় কাদায় অসহায় ছেড়ে দিয়েছিল। কর্মের হিসেব খুব ভয়ানকভাবে তার সামনে আসছিল। তার কাছে না তো কোনো সত্যিকারের বন্ধু বাকি ছিল, আর না কোনো এমন পরিবার যা এই ভারী সংকটের সময় তার পাশে দাঁড়াতে পারে। সে নিজেরই খোঁড়া খাদের কিনারায় একদম একা আর অসহায় দাঁড়িয়েছিল। বাজারে হঠাৎ এমন এক চমৎকার হলো যা সব ডুবতে থাকা বিনিয়োগকারীদের নজর নিজের দিকে টেনে নিল। মহাশক্তি নামের এক অত্যন্ত রহস্যময় আর বিশাল ইনভেস্টমেন্ট ফান্ড রাতারাতি বাজারে এক ঝড়ের মতো মাথাচাড়া দিয়ে সামনে এলো। এই ফান্ড দেখতে দেখতে শহরের অনেক ডুবতে থাকা কোম্পানিকে কিনে নিল। কেউ জানত না যে এই বিশাল মহাশক্তির আসল মালিক কে। মিডিয়া থেকে শুরু করে বড় বড় রাজনীতিবিদ পর্যন্ত এই গোপন ফান্ডের আসল চেহারা জানার জন্য ব্যাকুল ছিল, কিন্তু প্রত্যেককে কেবল নিরাশার সম্মুখীন হতে হলো। মহাশক্তি ফান্ডের কাজ করার পদ্ধতি খুব কড়া আর রহস্যময় ছিল। তারা কেবল সেই সব কোম্পানিতেই বিনিয়োগ করত যাদের ক্ষমতা তারা পুরোপুরি নিজের হাতে নিতে পারত। সিংঘানিয়া গ্রুপের আর্থিক উপদেষ্টারা রোহানকে এটি স্পষ্ট করে বলে দিয়েছিল যে এখন কেবল মহাশক্তি তাদের পুরোপুরি দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে পারে। যদি মহাশক্তি তাদের প্রজেক্টে টাকা লাগাতে অস্বীকার করে, তবে তাদের ভিক্ষা করা থেকে কেউ আটকাতে পারবে না। এই ভয়ানক সত্যি রোহানের পুরো অস্তিত্বকে এক গভীর আর ঠান্ডা আতঙ্কে ভরে দিয়েছিল। রোহানি কঠিন কাজের দায়িত্ব খুব নির্মমভাবে অনন্যার কাঁধে ফেলে দিল। সে এক রাতে অনন্যার হাত খুব জোরে মুচড়াতে মুচড়াতে বলল যে তাকে যে কোনো মূল্যে মহাশক্তির গোপন চেয়ারম্যানের সাথে একটা মিটিং ঠিক করতেই হবে। রোহানের গলায় এক ভয়ানক হুমকি লুকিয়েছিল। সে বলল যে চাই তাকে তাদের পায়ে পড়ে কান্নাকাটি করতে হোক বা নিজের ইজ্জত বাজি রাখতে হোক, কিন্তু তাকে সেই ডিল যে কোনোভাবে চাই। অনন্যা যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু তাকে রোহানের প্রতিটা নিষ্ঠুর আদেশ মানতেই হলো। পরের কয়েকদিন অনন্যার জন্য নরকের থেকেও খারাপ প্রমাণিত হল। সে নিজের সব যোগাযোগ আর প্রতিপত্তির ব্যবহার করল, প্রতিটা বড় আধিকারিকের সামনে হাত পাতল, কিন্তু মহাশক্তির দরজা তার জন্য একদম বন্ধ ছিল। তার অহংকার পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। যে মহিলা কখনো গরিবদের দিকে তাকানোও নিজের শানের বিরুদ্ধে মনে করত, আজ সে নিজে এক ভিখারিনীর মতো লোকেদের সামনে কান্নাকাটি করছিল। প্রতিটা কাটতে থাকা দিনের সাথে সিংহানিয়া সাম্রাজ্যে ঝুলতে থাকা দেউলিয়া হওয়ার তলোয়ার আরও বেশি তেজ আর প্রাণঘাতী হয়ে উঠছিল। যখন অনন্যা নিজের সব আশা হারিয়ে ফেলেছিল, তখন এক সন্ধেবেলা তার অফিসের ফোনের ঘণ্টি বাজল। অন্যদিক থেকে এক শান্ত কিন্তু অধিকারপূর্ণ গলা বলল যে মহাশক্তির চেয়ারম্যান সিংহানিয়া আর অনন্যার কোম্পানির ফাইলগুলো দেখার জন্য তৈরি হয়েছেন। এই খবর শুনে অনন্যার শরীরে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। সেই গলাটি আগে বলল যে কাল সন্ধে ঠিক 7টার সময় তাকে মহাশক্তির প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। এটি কোনো আমন্ত্রণ ছিল না, বরং এক সরাসরি আদেশ ছিল যা এড়ানো যাচ্ছিল না। অনন্যা তৎক্ষণাৎ বাড়ি গিয়ে এই খবর রোহানকে দিল। এটি শুনেই রোহানের মুখে এক লালসা আর অহংকার ভরা চমক ফিরে এলো। তার মনে হলো যে তার শক্তি আর সিংহানিয়া নামের আগে মহাশক্তিও হার মানতে বাধ্য হয়েছে। সে অনন্যাকে সতর্ক করে দিল যে কালকের মিটিংয়ে কোনো ভুল যেন না হয়, অন্যথায় সে তাকে কখনো ক্ষমা করবে না। কিন্তু অনন্যার মনে এক অজানা ভয় আর অদ্ভুত ঘাবড়ানি লাগাতার তৈরি হচ্ছিল, যেন কোনো খুব বড় ঝড় তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। পরের দিন সন্ধেবেলা মুম্বাইয়ের বৃষ্টির মধ্যে রোহান আর অনন্যার লাক্সারি গাড়ি মহাশক্তির গগনচুম্বী আর চমৎকার সদর দপ্তরের সামনে থামল।
এই ইমারত শহরের সবচেয়ে উঁচু আর বিলাসবহুল জায়গাগুলোর মধ্যে একটা ছিল। যেমনই তারা ভেতরে প্রবেশ করল, ওখানকার শান্তি আর কড়া অনুশাসন তাদের ভেতর পর্যন্ত ভয় পাইয়ে দিল। ওখানে কাজ করা লোকেদের মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। রোহানের অহংকার ওখানকার জাঁকজমকের সামনে খুব ছোট আর বামন মনে হতে শুরু করেছিল। রিসেপশনিস্ট তাদের চুপচাপ সবচেয়ে ওপরের তলায় যাওয়ার শক্ত ইশারা করে দিল। লিফট যখন দ্রুত সবচেয়ে ওপরের তলার দিকে এগোচ্ছিল, তখন রোহান আর অনন্যার মধ্যে এক দম বন্ধ করা নিস্তব্ধতা ছড়িয়েছিল। লিফটের প্রতিটা পার হওয়া সেকেন্ড তাদের হৃৎপিণ্ডের স্পন্দন আরও বেশি তেজ করছিল। অনন্যার হঠাৎ করে খুব বেশি ঘাম হতে শুরু করেছিল, আর তার নিঃশ্বাস নিতে ভারী কষ্ট অনুভব হচ্ছিল। তার এমন মনে হচ্ছিল যেন সে কোনো খুব বড় আর ভয়ানক আদালতে নিজের জঘন্য অপরাধগুলোর সাজা শোনার জন্য যাচ্ছে। এই ভয় তার গায়ে কাঁটা দিচ্ছিল। সবচেয়ে ওপরের তলায় লিফটের দরজা খুলল, আর তারা দুজনেই এক বিশাল আর রাজকীয় হলে প্রবেশ করল। পুরো হলে আলো খুব মাঝারি ছিল, যার ফলে পরিবেশ আরও বেশি রহস্যময় হয়ে উঠেছিল। দেয়ালে কোনো কারুকার্য ছিল না, কেবল গভীর আর শান্ত রং ছিল। হলের একদম মাঝখানে একটা খুব বড় আর প্রাচীন কাঠের সম্মেলন মেজ রাখা ছিল, যার অন্য প্রান্তে একটা ভারী আর মখমলের পর্দা পড়েছিল, যার পেছনে হয়তো সেই রহস্যময় চেয়ারম্যান উপস্থিত ছিল, যে তাদের ভাগ্যের ফয়সালা করতে চলেছিল। রোহান আর অনন্যা চুপচাপ আর ভয়ে ভয়ে চেয়ারে বসে পড়ল। ঘরে এত গভীর শান্তি ছিল যে তারা নিজেদের তেজ হৃৎস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিল। রোহান নিজের ঘাবড়ানি লুকানোর জন্য নিজের গলার টাই একটু ঢিলা করল। সে নিজের পুরো শক্তি লাগিয়ে সাধারণ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার ঘাম তার আসল অবস্থা বর্ণনা করছিল। কিছু মিনিট পর পর্দার পেছন থেকে এক খুব ধীর কিন্তু ভারী আর অধিকারপূর্ণ গলা প্রতিধ্বনিত হল, যা সেই দুজনের শরীরে ভয়ের এক তেজ ঢেউ খেলে দিল। সেই অদৃশ্য গলাটি কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি ব্যবসার কথা শুরু করল। সে সিংহানিয়া গ্রুপের সব দুর্বলতা, তাদের সব নোংরা ব্যবসায়িক রহস্য আর তাদের ভারী ঋণের একটা করে নিখুঁত বিবরণ দিতে শুরু করল। রোহান আর অনন্যা এটি শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল যে এই অচেনা মানুষটি তাদের কোম্পানির সেই কালো রহস্যগুলোর ব্যাপারে কিভাবে জানত, যা কেবল তারা দুজনেই জানত। সেই গলাটি রোহানের অহংকারে খুব গভীর চোট করল, যার ফলে রোহানের পুরো শরীর রাগ আর অসহায়তার কারণে কাঁপতে লাগল। পরিস্থিতি হাতের বাইরে বেরোতে দেখে অনন্যা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করার চেষ্টা করল। সে নিজের সবচেয়ে মধুর আর নম্র গলায় সেই চেয়ারম্যানের কাছে দয়ার ভিক্ষে চাইতে শুরু করল। সে বলল যে তারা নিজেদের সব ভুল শুধরে নেওয়ার জন্য তৈরি, আর মহাশক্তি যে কোনো কড়া শর্ত রাখবে তারা তা কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেবে। অনন্যা কান্নাকাটি করতে করতে বলল যে যদি তারা এই আর্থিক সাহায্য না পায়, তবে হাজার হাজার নিষ্পাপ কর্মীর চাকরি আর তাদের পরিবার পুরোপুরি রাস্তায় চলে আসবে, আর তাদের পুরো সাম্রাজ্য মিটে যাবে। অনন্যার এই মিথ্যে আর লোক দেখানো দয়া শুনে পর্দার পেছন থেকে এক খুব ঠান্ডা আর যন্ত্রণাদায়ক হাসি প্রতিধ্বনিত হল। সেই রহস্যময় গলাটি খুব কড়া শব্দে বলল যে মহিলা নিজেরই বৃদ্ধা আর অন্ধ জন্মদাত্রী মাকে এক অন্ধকার রাতে মাঝ রাস্তায় মরার জন্য ছেড়ে দিতে পারে, সে কোনো অচেনা কর্মীর পরিবারের পরোয়া কিভাবে করতে পারে। এই বাক্যটি শোনা মাত্রই অনন্যার পুরো শরীরের রক্ত জমে গেল। তার মুখ কোনো সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। রোহান অবাক হয়ে আর আঘাতে অনন্যার দিকে তাকালো। রোহান পুরোপুরি বিভ্রান্ত আর হতবম্ব ছিল। সে বুঝতে পারছিল না যে এখানে কোনো অন্ধ মায়ের কথা হচ্ছে, কারণ অনন্যা সবসময় তার সাথে এই মিথ্যে বলেছিল যে তার মা ছোটবেলায় মরে গিয়েছিল। সেই রাতের ফুলদানিওয়ালা দুর্ঘটনাকে অনন্যা এক দূরের আত্মীয় বলে এড়িয়ে গিয়েছিল। অনন্যার নিঃশ্বাস গলায় আটকে গিয়েছিল, আর সে ভয়ের চোটে নিজের চেয়ার থেকে নিচে পিছলে পড়তে লাগল। সে বুঝতে পেরেছিল যে তার সবচেয়ে গভীর পাপকে এই রহস্যময় মানুষটি বেআব্রু করে দিয়েছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করে খুব বেশি পড়ে গেল, আর পরিবেশে এক অসহ্য দমবন্ধ ভাব তৈরি হল। রোহান চিৎকার করে সেই পর্দার পেছনে বসা মানুষটির কাছে জিজ্ঞেস করল যে সে কে, আর এটি কোন ধরনের আজেবাজে কথা বলছে। সে মহাশক্তির চেয়ারম্যানকে হুমকি দিল যে যদি সে সিংহানিয়া পরিবারের এইভাবে অপমান করা বন্ধ না করে, তবে এর ফল খুব খারাপ হবে। কিন্তু রোহানের এই ফাঁপা হুমকি সেই বিশাল আর শান্ত ঘরে কেবল এক দুর্বল শিয়ালের চিৎকারের মতোই প্রতিধ্বনিত হয়ে শান্ত হয়ে গেল। সেই ঠান্ডা গলাটি রোহানের কোনো বোকামি ভরা হুমকির কোনো জবাব দিল না। এর বদলে সে ঘরে উপস্থিত নিজের গার্ডদের এক খুব শক্ত ইশারা করল।
এক ভারী আর রহস্যময় গড়গড়ানি শব্দের সাথে সেই লাল মখমলের পর্দা খুব ধীর গতিতে ওপরের দিকে উঠতে লাগল। অনন্যার চোখ ভয়ের চোটে ছানাবড়া হয়ে গিয়েছিল, আর তার পুরো শরীর এক শুকনো পাতার মতো ভয়ানকভাবে কাঁপছিল। সে জানত যে এই ভারী পর্দার পেছনে তার কোনো খুব ভয়ানক আর কালো অতীত তার অপেক্ষা করছে। পর্দা পুরোপুরি সরে গিয়েছিল, আর তার পেছনের ছবি রোহান আর অনন্যার জ্ঞান পুরোপুরি উড়িয়ে দিল। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, আর তাদের মাথা কাজ করা একদম বন্ধ করে দিয়েছিল। ওখানকার দৃশ্য কিছু এমন ছিল যার কল্পনা তারা নিজের সবচেয়ে ভয়ানক আর খফনাক স্বপ্নেও কখনো করেনি। তাদের সব অহংকার, তাদের পয়সার ঘমণ্ড আর তাদের মিথ্যে শান, সবকিছু সেই এক ভয়ানক মুহূর্তে পুরোপুরি ছাইয়ে পরিণত হয়েছিল। সময় যেন চিরকালের জন্য জমে গিয়েছিল। তাদের দুজনের এখন উপলব্ধি হয়েছিল যে তারা যে ঝড়কে নিজের জীবন থেকে বাইরে ছুঁড়ে ফেলেছিল তা এখন এক সুনামির মতো ফিরে এসেছে। তাদের কাছে পালানোর বা লুকোনোর কোনো পথ বাকি ছিল না। কর্মের আদালত সেজে উঠেছিল, আর তাদের পাপের ঘোড়া পুরোপুরি পূর্ণ হয়ে গিয়েছিল। আজ কোনো পয়সা বা কোনো মিথ্যে প্রতিপত্তি তাদের এই ভয়ানক আর অন্তিম বিচার থেকে বাঁচাতে পারত না। তাদের জীবনের সবচেয়ে কালো আর ভয়ানক অধ্যায় এখন তাদের একদম সামনে নিজের পুরো ভয়ঙ্কর শক্তির সাথে দাঁড়িয়েছিল। লাল মখমলের পর্দা পুরোপুরি উঠে গিয়েছিল। সেই বিশাল আর রাজকীয় মেঝের অন্য প্রান্তে এক খুব চমৎকার আর প্রাচীন কারুকার্য করা চেয়ার রাখা ছিল। সেই চেয়ারে যে মানুষটি বসেছিল তাকে দেখে রোহাম আর অনন্যার চোখে যেন কেউ অবিশ্বাসের পর্দা ফেলে দিল। তাদের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গিয়েছিল, আর ঘরের হাওয়া হঠাৎ করে খুব ভারী আর দমবন্ধ করা হয়ে গেল। সে কোনো অচেনা বা খল ব্যবসায়ী ছিল না, বরং এমন এক মুখ ছিল যাকে অনন্যা চিরকালের জন্য মিটিয়ে দিয়েছিল। চেয়ারে শান্ত আর রাজকীয় মেজাজে বসা মহিলা অন্য কেউ নয়, বরং অনন্যার নিজের জন্মদাত্রী মা দেবতী ছিল। কিন্তু আজ তার রূপ পুরোপুরি বদলে গিয়েছিল। সে একটা খুব দামি আর পরম্পরাগত রেশমি শাড়ি পরেছিল, আর তার গলায় মহামূল্যবান পৈতৃক হিরে ঝকঝক করছিল। তার মুখে এমন এক তেজ আর রাজকীয় প্রতাপ ছিল যা যে কোনো মানুষকে মাথা নোয়াতে বাধ্য করে দেয়। যদিও তার দু চোখ এখনও সেই একই রকম সাদা আর আলোহীন ছিল যা তার অন্ধত্বের সাক্ষ্য দিচ্ছিল। অনন্যার হাঁটু হঠাৎ জবাব দিয়ে দিল, আর সে এক প্রাণহীন পুতুলের মতো ধড়াম করে মেঝেতে পড়ে গেল। তার নিঃশ্বাস খুব জোরে জোরে চলতে শুরু করেছিল, আর তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। যে মাকে সে এক ধনী স্বামীর খাতিরে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, আজ সেই মা দেশের সবচেয়ে শক্তিশালী আর রহস্যময় ধনকুবের বস হয়ে তার সামনে বসেছিল। এটি এমন এক ভয়ানক আর বুক কাঁপানো সত্যি ছিল যা অনন্যার অহংকারী মাথা কোনো মূল্যে মেনে নিতে পারছিল না। রোহানের অবস্থাও অনন্যার থেকে খুব একটা আলাদা ছিল না। সে আঘাতে পুরোপুরি পাথর হয়ে গিয়েছিল। তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। তার মনে পড়ছিল যে কিভাবে নিজের বিয়ের একদিন আগে সে এই অন্ধ আর জীর্ণ পোশাক পরা মহিলাকে নিজের বাড়িতে দেখে খুব বাজেভাবে অপমানিত করেছিল। হঠাৎ রোহানের ধ্যান অনন্যার সেই মিথ্যের ওপর গেল যখন সে বলেছিল যে এই মহিলা এক দূরের আত্মীয়। রোহান এখন বুঝতে পারছিল যে অনন্যা সম্পদের জন্য কতটা ঘৃণ্য খেলা খেলেছে। ঘরের সেই ভয়ানক নিস্তব্ধতা চিরে দেবকীর গলা প্রতিধ্বনিত হল, কিন্তু এবার সেই গলায় না তো কোনো ভয় ছিল, না অসহায়তা, আর না কোনো প্রকার মমতা। সেটি এক খুব ঠান্ডা, কঠোর আর কোনো নিষ্ঠুর শাসকের মতো গলা ছিল, যা সরাসরি তাদের মনে ভয় তৈরি করছিল। দেবকী নিজের অন্ধ মুখটা তাদের দিকে ঘোরালো আর খুব শান্ত স্বরে বলল যে দুনিয়া গোল, আর কর্মের চাকা কখনো কাউকে ক্ষমা করে না। আজ তারা দুজনেই নিজেদেরই তৈরি করা চক্রব্যূহে খুব বাজেভাবে ফেসে গিয়েছে। দেবকী সবথেকে আগে রোহান সিংহানিয়াকে সম্বোধন করল। সে খুব ব্যঙ্গাত্মক আর তীক্ষ্ণ মেজাজে বলল যে সিংহানিয়া খানদানের সেই বিক্রমের অহংকার আর টাকার দম্ভ আজ কোথায় চলে গেল। যে সম্পদের ওপর রোহানের এত গর্ব ছিল তাকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য দেবকীকে কেবল নিজের এক হাতের কোড়ে আঙ্গুল নাড়াতে হয়েছিল। সে রোহানকে মনে করিয়ে দিল কিভাবে সে এক অন্ধ আর অসহায় মহিলাকে ভিখারি বলে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ সেই ভিখারি তার পুরো সালতানাত কেনার আর তাকে রাস্তায় নিয়ে আসার ক্ষমতা রাখে। এরপর দেবকী নিজের সেই রহস্যময় অতীত থেকে পর্দা সরাতে শুরু করল, যা সে কয়েক দশক ধরে পৃথিবীর কাছে লুকিয়ে রেখেছিল। সে জানালো যে সে সব সময় একজন গরিব আর অসহায় মহিলা ছিল না। 25 বছর আগে সে ভারতের ব্যবসা জগতের সবচেয়ে ভয়ঙ্কর আর চতুর বিজনেস ওম্যান ছিল। সেই নিজের হাড় ভাঙা খাটুনি দিয়ে এই মহাশক্তি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। বড় বড় শিল্পপতিরা তার নামে কাঁপত, আর তার এক নজর যে কোনো কোম্পানির ভবিষ্যৎ ঠিক করে দিত।
কিন্তু তারপর তার জীবনে এমন এক ঝড় এলো যা সব কিছু বদলে দিল। দেবকী এক দীর্ঘ আর শীতল শ্বাস নিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় আর বেদনাদায়ক বলিদানের গল্প শোনাল। সে জানালো যে যখন অনন্যা খুব ছোট ছিল তখন দেবকীর স্বামীকে এক ভয়ানক ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। তার নিজের আত্মীয়রাই তার সম্পদ আর তার নিষ্পাপ বাচ্চার প্রাণের শত্রু হয়ে উঠেছিল। নিজের একমাত্র মেয়ের প্রাণ বাঁচানোর জন্য দেবকী নিজেকে মৃত প্রমাণ করে দিল। পালানোর সময় এক বেদনাদায়ক দুর্ঘটনায় সে নিজের চোখের জ্যোতি চিরকালের জন্য হারিয়ে ফেলে আর দারিদ্র্যকে আপন করে নেয়। নিজের একমাত্র মেয়েকে সেই ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য দেবকী জেনে শুনে এক পরিচয়হীন আর দারিদ্র্য ভরা জীবন বেছে নিল। সে তার পুরো সাম্রাজ্য আর অগাধ সম্পত্তি নিজের সবচেয়ে বিশ্বস্ত লোকেদের কাছে এক গোপন ট্রাস্টে সুরক্ষিত রেখে দিয়েছিল। দেবকীর স্বপ্ন ছিল যে যখন অনন্যা বড় হয়ে এক বুদ্ধিমান আর ভালো মানুষ হয়ে উঠবে তখন সে এই পুরো মহাশক্তি সাম্রাজ্য এক চমৎকার উপহার হিসেবে সঁপে দেবে। সে নিজের অন্ধ চোখ আর রক্ত জল করা পরিশ্রম দিয়ে অনন্যাকে সেরা শিক্ষায় শিক্ষিত করে তুলল, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু দেবকী ভারী গলায় বলল যে যেমন যেমন অনন্যা বড় হতে থাকল তার ভেতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যেতে থাকল। শিক্ষা আর সাফল্য তাকে নম্র করার বদলে এক খুব লোভী, অহংকারী আর স্বার্থপর মহিলা বানিয়ে দিল। সে নিজের দারিদ্র্য আর নিজের অন্ধ মাকে ঘৃণা করতে শুরু করল। দেবকী চুপচাপ নিজের মেয়ের আত্মাকে টাকার খিদে পৌঁছতে দেখছিল। সে অনেকবার ভেবেছিল যে সে অনন্যাকে সত্যিটা বলে দেবে, কিন্তু সে অনন্যার আসল চরিত্র যাচাই করতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত অনন্যা সেই পরীক্ষায় খুব বাজেভাবে ফেল করল। দেবকীর মুখে এক কঠোর ভাব উঠে গেল যখন সে সেই ঝোড়ো আর ভয়ঙ্কর রাতের কথা উল্লেখ করল। সে বলল যে যখন রোহান তাকে গালি দিয়েছিল তখন সে রোহানের চেয়েও নিজের মেয়ের ওপর বেশি ভরসা করেছিল। কিন্তু অনন্যা সেই রাতে যা করেছিল তা এক মায়ের মনকে চিরকালের জন্য মেরে ফেলল। নিজের মিথ্যে শান আর এক ধনী স্বামীর জন্য অনন্যা তার মাকে মাঝ রাস্তায় কাদার মধ্যে মরার জন্য ছেড়ে দিল। সেই রাতে বৃষ্টির জলের চেয়েও বেশি দেবকীর ভেতরের মমতা আর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। দেবকী জানালো কিভাবে তাকে ধারাবীর সেই দুর্গন্ধযুক্ত আর নোংরা বস্তিতে থাকা গরিব মানুষেরা আশ্রয় দিয়েছিল, যাদের উচ্চবিত্তরা পোকামাকড় মনে করে। সে রাজু নামের সেই অনাথ বাচ্চাটির কথা উল্লেখ করল যে তার অর্ধেক রুটি এক অচেনা অন্ধ মহিলাকে খাইয়েছিল। দেবকী রোহান আর অনন্যার দিকে আঙুল তুলে বলল যে মানসিকতা ওই ঝুপড়িগুলোতে বাস করে। তোমাদের এই কাচের মহলে কেবল জানোয়ার আর স্বার্থপর রাক্ষসেরা থাকে, যারা টাকার জন্য যে কারোর রক্তপান করতে পারে। দেবকীর গলা আরও জোরালো আর শক্তিশালী হয়ে উঠল। সে বলল যে যখন ওই নিষ্পাপ বাচ্চা রাজু মৃত্যুর মুখে চলে যাচ্ছিল তখন সে অনুভব করেছিল যে এই পৃথিবীতে শক্তি ছাড়া গরিবদের কোনো অস্তিত্ব নেই। তখন সে নিজের অতীতকে ফিরে ডাকার সিদ্ধান্ত নিল। সে তার পুরনো বিশ্বস্ত অনুচরদের কেবল একটি ফোন কল করল, যারা গত ২০ বছর ধরে তার আদেশের অপেক্ষায় ছিল। তারা রাতারাতি তাকে ধারাবীর কাদা থেকে বের করে এনে আবার মহাশক্তির এই শক্তিশালী সিংহাসনে বসালো, যাতে সে বিচার করতে পারে। এই পুরো খৌফনাক আর অবিশ্বাস্য গল্প শুনে রোহানের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সে এক উন্মাদ পশুর মতো নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠল এবং মেঝেতে পড়ে থাকা অনন্যাকে খুব জোরে এক থাপ্পড় কষাল। রোহান চিৎকার করে বলতে লাগল যে এই ধোঁকাবাজ মহিলা নিজের লোভে তার পুরো পরিবার আর তার চমৎকার ব্যবসাকে ধ্বংস করে দিয়েছে। সে অনন্যাকে গালি দিতে লাগল যে সে যদি নিজের মার সাথে এমন নীচ কাজ না করত তবে আজ তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো। রোহানের আসল রূপ সামনে এসে গিয়েছিল। অনন্যার গালে রোহানের থাপ্পড়ের লাল দাগ বসে গিয়েছিল, কিন্তু সে সেই ব্যথার কোনো অনুভূতি পাচ্ছিল না। তার ভেতরে কেবল এক খুব গভীর আর অসহ্য অনুশোচনা ভরে গিয়েছিল। সে হাঁটুর ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দেবকীর চেয়ারের কাছে গেল এবং তার পা জড়িয়ে ধরে ফিঁপিয়ে ফিঁপিয়ে কাঁদতে লাগল। তার মুখ দিয়ে খুব কষ্টে মা শব্দটি বেরোল। সে দয়ার ভিক্ষা চাইছিল, কিন্তু তার সেই মা ডাকটি এখন খুব ফাঁপা, মিথ্যে আর ঘিনঘিনা লাগছিল।
তার চোখ থেকে কালো অশ্রু বয়ে যাচ্ছিল। যেমনই অনন্যা দেবকীর পা ছুল, দেবকী খুব জোরে এক ঝটকায় নিজের পা সরিয়ে নিল, যেন কোনো বিষধর সাপ তাকে ছুঁয়ে ফেলেছে। সে খুব শীতল আর ঘৃণা ভরা গলায় বলল যে সে তার মা নয়। দেবকী পরিষ্কার করে দিল যে অনন্যার মা সেই রাতেই সেই শুনশান রাস্তায় ভারী বৃষ্টি আর কাদার মধ্যে ধুকে ধুকে মরে গিয়েছিল। এখন যে মহিলা এই আলিশান চেয়ারে বসে আছে, সে কেবল এবং কেবল মহাশক্তি গ্রুপের নির্দয় আর কঠোর চেয়ারম্যান, যার মনে কোনো মায়া নেই। এই তেতো আর তীক্ষ্ণ জবাব অনন্যার মনকে হাজার টুকরো করে দিল। ঘরে আবার এক খুব ভারী আর খোফনাক নিস্তব্ধতা ছেয়ে গেল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা কালো স্যুট পরা হৃষ্টপুষ্ট গার্ডরা পাথরের মূর্তির মতো একদম শান্ত ছিল। ক্ষমতা আর শক্তির পুরো সমীকরণ এখন পুরোপুরি উল্টে গিয়েছিল। যে মানুষগুলো কাল পর্যন্ত নিজেদের টাকা আর প্রতিপত্তির দম্ভে উড়ছিল, আজ তারা দুজনেই সেই অন্ধ আর বৃদ্ধ মহিলার পায়ে পড়ে নিজেদের জীবন আর নিজেদের অস্তিত্বের ভিক্ষা চাইছিল। হঠাৎ রোহানও নিজের হাঁটুর ওপর মেঝেতে বসে পড়ল। যে অহংকারী রোহান সিংহানিয়া কখনো কোনো গরিবের দিকে চোখ তুলেও তাকায়নি, আজ সে নিজের সাম্রাজ্য বাঁচানোর জন্য পুরোপুরিভাবে কান্নাকাটি করছিল। সে হাত জোড় করে দেবকীকে বলল যে সে এই পুরো ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই জানত না। রোহান খুব নির্লজ্জভাবে সব দোষ অনন্যার উপর চাপিয়ে দিল এবং বলল যে অনন্যার কৃতকর্মের সাজা তার পাওয়া উচিত নয়। সে গিড়গিড়িয়ে নিজের কোম্পানিকে দেউলিয়া হাওয়া থেকে বাঁচানোর জন্য মিনতি করতে লাগল। দেবকী রোহানের এই মিথ্যে আর কাপুরুষোচিত কথাগুলো শুনে এক খুব ভয়ঙ্কর আর ডারবানি হাসি হাসল। সে রোহানকে মনে করিয়ে দিল যে এটি সেই রোহান যে তার দারিদ্র্য নিয়ে ঠাট্টা করেছিল আর তাকে ভিখারি বলে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। দেবকী বলল যে রোহানের আত্মাও অনন্যার মতোই পচে যাওয়া আর দুর্গন্ধযুক্ত। সে এমন একজন অহংকারী মানুষ যে কেবল টাকার ভাষা বোঝে। দেবকী পরিষ্কার ভাষায় রোহানের সব আবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে দিল এবং নিজের রায় শোনাল। দেবকী তার অন্ধে চোখ দিয়ে যদিও কিছু দেখতে পায়নি, কিন্তু সে তার মেয়ের শব্দের আড়ালে লুকিয়ে থাকা ঘিনঘিনা লোভকে পুরোপুরি অনুভব করে নিল। একজন মায়ের জন্য এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারত যে তার মেয়ে এখনও কেবল নিজের ব্যবসা আর প্রতিপত্তি বাঁচানোর ভিক্ষা চাইছিল। দেবকীর মুখে এক শান্ত আর যন্ত্রণাদায়ক হাসি ফুটে উঠল। সে স্পষ্ট আর কঠোর ভাষায় বলল যে সে নিজের জীবন দিতে পারে, কিন্তু এই অন্যায় আর পাপকে কখনো ক্ষমা করতে পারবে না। দেবকী নিজের অন্তিম রায় শুনিয়ে বলল যে মহাশক্তির একটি পয়সাও সিংহানিয়া গ্রুপ বা অনন্যার ডুবতে থাকা কোম্পানিকে দেওয়া হবে না। সে বলল যে প্রকৃতির এটি কঠোর নিয়ম যে মানুষকে নিজের বোনা বীজ নিজেকেই কাটতে হয়। যে বীজ অনন্যা আর রোহান নিজের অহংকার, নিষ্ঠুরতা আর লোভ দিয়ে বুনেছিল, আজ তাদের সেই তেতো ফসল কাটার সময় এসে গেছে। দেবকী পরিষ্কার করে দিল যে সে তাদের এই বিনাশকারী পতনে কোনো হস্তক্ষেপ করবে না, কারণ এটাই তাদের প্রকৃত আর অন্তিম কর্মফল। এই সিদ্ধান্ত শোনা মাত্রই রোহান সিংহানিয়ার আসল খফনাক রূপ পুরোপুরি বাইরে বেরিয়ে এলো। যখন সে নিশ্চিত হল যে এখন সে মহাশক্তি থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা নেই, তখন সে তৎক্ষণাৎ নিজের রং বদলে ফেলল। সে ঘৃণা ভরে অনন্যার দিকে তাকালো এবং তাকে এক জোরালো ধাক্কা দিয়ে বলল যে মহিলাকে তার নিজের কোটিপতি মা অস্বীকার করেছে, সে তার কোন কাজের। রোহান সেই মুহূর্তেই সেই বিশাল ঘরে অনন্যার সাথে নিজের সব সম্পর্ক ছিন্ন করার আর তাকে ডিভোর্স দেবার কঠোর ঘোষণা করে দিল। রোহান একবারও পেছনে ফিরে না তাকিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল। তার আলিশান সাম্রাজ্য যদিও ধসে যাচ্ছিল, কিন্তু তার অহংকার এখনও বজায় ছিল। রোহান চলে যাওয়ার পর অনন্যা পুরোপুরি স্তব্ধ আর প্রাণহীন হয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে ধনী স্বামীর জন্য সে নিজের গর্ভধারিণী মাকে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল, সেই স্বামী আজ তাকে এক ঝটকায় আবর্জনার মতো নিজের জীবন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। সম্পদের এই খেলা খুব টাড়বানি আর নির্দয় ছিল। দেবকীর সুরক্ষারক্ষীরা এগিয়ে এসে অনন্যাকে সেই গগনচুম্বী ইমারত থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিল। অনন্যার পা টলছিল এবং তার চোখের সামনে পুরো পৃথিবী দ্রুত ঘুরছিল। সে যখন মহাশক্তির সদর দপ্তর থেকে বাইরে রাস্তায় এলো, তখন আকাশে আবার ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছিল
আর তেজ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই আবহাওয়া একদম তেমনই ছিল যেমন সেই খফনাক রাতে ছিল। আজ অনন্যার কাছে না তো মাথা গোজার মতো কোনো আলিশান বাড়ি ছিল, না কোম্পানি, আর না কোনো আপনজন। মুম্বাইয়ের সেই শীতল আর নির্দয় রাস্তায় আজ অনন্যা একদম একা আর অসহায় ঘুরে বেড়াচ্ছিল। তার দামি পোশাক কাদায় মেখে গিয়েছিল, আর তার পায়ে জুতো পর্যন্ত ছিল না। সে ঠিক একইভাবে হাঁটুর ওপর ভর দিয়ে কাদায় পড়ে কাঁদছিল, যেভাবে সে তার অন্ধ মাকে কাঁদার জন্য ছেড়ে দিয়েছিল। কর্মের চাকা নিজের একটি পুরো চক্করে লাগিয়ে নিয়েছিল। যে কষ্ট আর অপমান সে তার মাকে দিয়েছিল, আজ সেই কষ্ট আর অসহায়তা সে সুদে আসলে ফেরত পাচ্ছিল। এটিই ছিল প্রকৃতির প্রকৃত বিচার। কিছু সপ্তাহের মধ্যেই সিংহানিয়া সাম্রাজ্য আর অনন্যার কোম্পানি পুরোপুরি দেউলিয়া হয়ে গেল। ব্যাংকগুলো তাদের সব সম্পত্তি, দামি পেন্ট হাউস আর লাক্সারি গাড়ি বাজেয়াপ্ত করে নিল। অনন্যা এখন মুম্বাইয়ের রাস্তায় একজন ভিখারিনীর মতো জীবন কাটাতে বাধ্য হয়ে গেল। প্রতিটি পার হয়ে যাওয়া গাড়ি তাকে তার সেই পুরনো সম্পদের কথা মনে করিয়ে দিত, যা সে নিজের হাতে আগুন লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে দেবকী নিজের মন থেকে জাগতিক মোহ আর তার মেয়ের সাথে জড়িত প্রতিটি মায়া পুরোপুরি নষ্ট করে দিল। দেবকী মহাশক্তি ফান্ডের অগাধ সম্পত্তি এখন সমাজের সবচেয়ে দুর্বল আর অসহায় লোকেদের উন্নয়নের জন্য ব্যবহার করতে শুরু করল। সে মুম্বাইয়ের বাইরের এলাকায় দৃষ্টিহীনদের জন্য এক খুব বড় আর আধুনিক হাসপাতাল আর পুনর্বাসন কেন্দ্র বানালো। সাথে সাথে সে সেই অনাথ বাচ্চাদের জন্য অনেক চমৎকার আশ্রয় কেন্দ্র বানালো, যাদের এই পৃথিবীতে কেউ ছিল না। এই সব প্রতিষ্ঠানের দেখভাল আর পরিচালনার পুরো দায়িত্ব সে তার বিশ্বস্ত আর সবচেয়ে প্রিয় দত্তক পুত্র রাজুকে সঁপে দিল, যে তার প্রাণ বাঁচিয়েছিল। রাজু এখন কেবল এক গরিব বস্তির ছেলে ছিল না, বরং সে মহাশক্তি সাম্রাজ্যের মহৎ কাজের প্রধান পরিচালক হয়ে উঠেছিল। সে নিজের শিক্ষা পূর্ণ করল আর দেবকীর প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করতে নিজের প্রাণ লাগিয়ে দিল। দেবকী এখন সেই অনাথ বাচ্চাদের হাসি আর তাদের সরলতার মধ্যে নিজের প্রকৃত পরিবার খুঁজে পেয়েছিল। তার আত্মা এক খুব গভীর আর অভূতপূর্ব শান্তি পেয়ে গিয়েছিল। রক্তের সম্পর্ক তাকে যে ভয়ানক ধোঁকা দিয়েছিল, তাকে এই অচেনা সম্পর্কের সত্যিকারের ভালোবাসা চিরকালের জন্য মিটিয়ে দিয়েছিল। একদিন জীর্ণ দশা আর ক্ষুধার্ত অনন্যা রাস্তার ধারের ডাস্টবিনের স্তূপে খাবারের কিছু খুঁজছিল। তখনই সেখান দিয়ে খুব লম্বা আর চমৎকার গাড়ির বহর গেল। অনন্যা দেখল যে সেই বহরের সবথেকে দামি গাড়িতে তার অন্ধ মা দেবকী আর সেই অনাথ ছেলে রাজু বসেছিল। তারা এক নতুন অনাথালয়ের উদ্বোধন করতে যাচ্ছিল। মানুষের ভিড় দেবকীর ওপর ফুলের বৃষ্টি করছিল এবং তাকে এক দেবীর মতো পূজা করছিল। এই দৃশ্য দেখে অনন্যার চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগল। সেই ক্ষণে অনন্যা নিজের জীবনের সবথেকে বড় আর ভয়ানক ভুলের পূর্ণ উপলব্ধি করতে পারল। সে বুঝতে পারল যে সম্পদ আর প্রতিপত্তির অন্ধ দৌড়ে সে নিজের জীবনের সবথেকে দামি খাজানা, তার মায়ের ভালোবাসা, চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। তার কাছে এখন কেবল অনুশোচনার এক গভীর আর কালো খাদ বেঁচেছিল, যাতে তাকে তার পুরো জীবন ধুঁকে ধুঁকে কাটাতে হবে। সে আকাশের দিকে তাকিয়ে ক্ষমা চাইল, কিন্তু সে জানত যে ভগবানও সেই লোকেদের কখনো ক্ষমা করেন না যারা নিজেদের পিতামাতাকে অপমান করে। এই গল্প এই কথার এক খুব জ্বলন্ত আর কঠোর প্রমাণ যে আমাদের কর্ম সব সময় আমাদের পেছনে চলে, ঠিক যেমন আমাদের শরীরের ছায়া। আমরা আমাদের মিথ্যে, ধোঁকা আর চাতুরি দিয়ে কিছু সময়ের জন্য পৃথিবীকে নিশ্চয়ই বোকা বানাতে পারি, কিন্তু ব্রহ্মাণ্ডের সেই সর্বোচ্চ শক্তির সামনে আমাদের প্রতিটি হিসেব নথবদ্ধ থাকে। অহংকার আর লোভের ইমারত সব সময় তাসের ঘরের মতো ধসে পড়ে। যে মানুষ নিজের মূল্যবোধ আর নিজের পরিবারের সম্মান করতে পারে না, সে শেষ পর্যন্ত পুরোপুরি খালি হাতেই রয়ে যায়। দেবকীর অন্ধ চোখ এই দুনিয়ার সেই লোভী আর স্বার্থপর লোকেদের থেকে অনেক বেশি স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে প্রমাণ করে দিল যে প্রকৃত সম্পদ ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং মানুষের মনে, তার কর্মে আর তার দয়ার মধ্যে বাস করে। মহাশক্তি কেবল একটি কোম্পানির নাম ছিল না, বরং সেটি এক মায়ের সেই অজেয় আর অসীম সংকল্পের নাম ছিল, যে অন্যায়কে তার নিজের বোনা জালে ধ্বংস করে দিল। মুম্বাইয়ের সেই বৃষ্টি এখন শান্ত হয়ে গিয়েছিল, আর ন্যায়ের সূর্য নিজের চমকের সাথে আকাশে প্রতিষ্ঠিত ছিল। অনেকের মনে হতে পারে যে দেবকী নিজের গর্ভধারিণী মেয়ের সাথে খুব বেশি কঠোর আর নির্দয় ব্যবহার করেছিল, কিন্তু একজন মায়ের মন বাইরে থেকে যতটা পাথরের মনে হয়, ভেতর থেকে সেটি ততটাই ক্ষতবিক্ষত হয়।
দেবকী যা কিছু করল তা কোনো প্রতিশোধের ভাবনা থেকে নয়, বরং ব্রহ্মাণ্ডের ভারসাম্য আর ন্যায় বজায় রাখার জন্য করেছিল। সে যদি অনন্যাকে অনায়াসে ক্ষমা করে দিত, তবে সে সেই অন্যায় আর অহংকারকে জিতিয়ে দিত, যা সমাজের সব মানবিক সংবেদনশীলতাকে পিষে রেখেছিল। সময়ের সাথে সাথে অনন্যার মানসিক স্থিতি পুরোপুরি বিগড়ে যেতে লাগল। তাকে প্রায়ই মুম্বাইয়ের রাস্তায় পাগলের মতো বিড়বিড় করতে দেখা যেত। সে রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি অচেনা মানুষকে থামিয়ে বলতো যে সে একজন খুব বড় সিইও এবং মহাশক্তি গ্রুপের আসল উত্তরাধিকারী। লোকে তাকে পাগল আর মানসিকভাবে অসুস্থ ভিখারিনী মনে করে তার ওপর হাসত এবং তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। তার অহংকারের যে অশোক তার মাথায় জন্মেছিল, এখন সেটি তার মানসিক ভারসাম্যই চিরকালের জন্য নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে রোহান সিংহানিয়ার অবস্থাও খুব একটা আলাদা ছিল না। মহাশক্তি থেকে সমর্থন সরিয়ে নেওয়ার পর তার অনেক বড় শত্রু আর প্রতিদ্বন্দ্বীরা তাকে চারদিক থেকে ভয়ানক আক্রমণ করতে শুরু করল। তার ওপর জালিয়াতি আর প্রতারণার অনেক গুরুতর মামলা দায়ের হল। কখনো নিজের রাজকীয় মহলে বসে গরিবদের উপহাস করা সেই অভিমানী মানুষটি আজ পুলিশের কালকুঠরিতে গড়াদের পেছনে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল। তার কাছে না তো কোনো উকিল বেঁচে ছিল, আর না তাকে জামিন করানোর মতো কোনো মিথ্যে বন্ধু। এটি দুটি আলাদা জগতের গল্প হয়ে গিয়েছিল। একদিকে সেই জগৎ ছিল যা কেবল কাগজের টাকা, দামি ব্র্যান্ড আর মিথ্যে সম্পর্কের ভিত্তির ওপর টিকেছিল, যা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর অন্যদিকে সেই জগৎ ছিল যা ত্যাগ, করুণা, দয়া আর নিঃস্বার্থ ভালোবাসার মজবুত স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। রাজুর মতো অনাথ আর গরিব ছেলে সেই অসহায় অন্ধ মাকে নিজের অর্ধেক রুটি দিয়ে যে অজান্তে বিনিয়োগ করেছিল, তা তাকে মহাশক্তির মতো বিশাল সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য আর সৎ উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিল। দেবকী প্রায়ই সন্ধ্যের সময় তার অনাথালয়ের বিশাল আর সবুজ বাগানে এক বেঞ্চে শান্তিতে বসে থাকত। বাচ্চারা তার চারপাশে খেলত এবং তাদের নিঃস্বার্থ হাসি পুরো পরিবেশকে পবিত্র করে দিত। তার অন্ধ চোখে এখন কোনো অশ্রু বা কষ্ট ছিল না, বরং এক এমন অলৌকিক চমক ছিল যা কেবল একজন তপস্বীর মুখে দেখা যেতে পারে। সে প্রমাণ করে দিয়েছিল যে অন্ধ সেই মানুষটি নয় যার চোখের জ্যোতি নেই, বরং অন্ধ সেই যার মনে দয়া আর মনুষ্যত্বের কোনো আলো নেই।